কোনো কাজ করতে হবে এরকমটা বোঝালে, কোনো কাজ করতে হবে বা হয়েছিল, দুইটা কথা, কোনো কাজ করতে হবে বা হয়েছিল এরকমটা বোঝাতে আমরা কিভাবে অনুবাদ করতে পারি। সো এখানে দেখেন প্রথমেই আমরা কিছু রুলস নিয়ে কথা বলবো, পরে আমরা একসাথে প্র্যাকটিস নিয়ে কথা বলবো। ইতিমধ্যে যারা লাইভে যুক্ত হয়েছেন সোমাইয়া, হামিদুর, সবাইকে স্বাগতম। ক্লাসটা দেখতে শুরু করেন। বলছি ভবিষ্যতে বা অতীতে অবশ্যই কোনো কাজ করতে হবে বা হয়েছিল বোঝাতে। সো এইটা থিমটা জাস্ট আপনি দুইটা থিম আছে, একটা হচ্ছে ভবিষ্যৎ আর একটা হচ্ছে অতীত। যদি ভবিষ্যতে কোনো কাজ করতে হবে বোঝায় একরকম, আর অতীতে কোনো কাজ করতে হয়েছিল বোঝায় তাহলে আরেক রকম। দুইটা স্ট্রাকচারকে যদি আমরা এক সুতায় বাঁধি তাহলে বলা যায় সাবজেক্ট প্লাস হ্যাভ টু হ্যাজ টু, যেটা দ্বারা বোঝাবে যে ভবিষ্যতে কোনো কাজ করতে হবে। এখন অনেকেই এখানে এই জিনিসটাকে মাথায় নিতে পারে না যে হ্যাভ টু হ্যাজ টু এটা ভবিষ্যৎ কেন বোঝায়। আসলে ভবিষ্যৎ বলতে বোঝানো হচ্ছে এইটা আপনাকে বাধ্যতামূলক করে বোঝানো হয়, যে এটা বর্তমানকালের মধ্যেই থাকছে, যে এমন একটা বর্তমান যেটা আসলে বাধ্যতামূলকভাবে করতে হবে। আই মিন সেটাকে হবে ব আনার কারণে ভবিষ্যৎ সেন্স মনে হচ্ছে, কিন্তু এটা হলো বর্তমানকালে কোনো কাজ আসলে করতে হবে সেইটাই বোঝানো হয়, যেটাকে আমরা ভবিষ্যৎ হিসাবেই উল্লেখ করেছি। আরেকটা হচ্ছে হ্যাড টু, মানে কোনো কাজ করতে হয়েছিল, যেমন আমাকে সকালে উঠতে হয়েছিল এরকমটা। তার মানে এটা হচ্ছে একটা কম্পালসারি, আপনি না চাইলে উঠতে হয়েছিল, আপনার ট্রেনের টিকিট কাটা ছিল, আপনি সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল। সো এরকমটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা ব্যবহার করব হ্যাড টু, এবং এইগুলোর পরে সবসময় ব্যবহার করতে হয় নর্মালি V1, নর্মালি V1। এখন আমরা এই দুইটা স্ট্রাকচারকে যদি আরেকটু ভেঙে ভেঙে আলোচনা করি তাহলে কিভাবে করা যায় একটু দেখেন। প্রথমেই আমরা দেখব ভবিষ্যৎ সময়ে অবশ্যই কোনো কাজ করতে হবে এমনটা বোঝাতে আমরা কিভাবে অনুবাদ করতে পারি। ভবিষ্যৎ সময়ে অবশ্যই কোনো কাজ করতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস হ্যাজ টু, সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু, সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস V1 বসবে। আচ্ছা আমরা একটা উদাহরণ ক্রিয়েট করি এখানে, যদি এরকম বলি যে আমাকে ইংরেজি শিখতে হবে, আমাকে ইংরেজি শিখতে হবে। সো এটাকে আমরা ট্রান্সলেশন করলে কিভাবে হবে? হামিদুর বলছেন যে আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, ওকে একই ধরনের সেন্টেন্স, তাহলে এটাকে ট্রান্সলেশন করি, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। বাংলাটা হচ্ছে আমাকে ইংরেজি শিখতে হবে, আমাকে ইংরেজি শিখতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, টু ইউনিভার্সিটি, আই হ্যাভ টু গো টু ইউনিভার্সিটি। দেখেন আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, তাহলে কোনো কাজ করতে হবে এমনটা বোঝাতে আমাদের স্ট্রাকচারটা কি, হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস V1 বসবে। এখন এইটা তো গেল অ্যাক্টিভ ভয়েস, মানে এখানে সাবজেক্টটা নিজে নিজে যে কাজটা করতে হবে, মানে সাবজেক্ট এখানে নিজেই সেই কাজটা করবে এমনটা বোঝানোর জন্য এটা হচ্ছে। আচ্ছা এখন যদি এটা একটু ভিন্ন থিমে চলে যায়, যেমন ধরেন নাবোধক সেন্টেন্স অথবা প্যাসিভ বাক্যের ক্ষেত্রে কি ঘটবে। নাবোধক সেন্টেন্সে মানে আমাকে সেটা করতে হবে না, আমাকে এটা করতে হবে না, তার মানে এটা আপনি কম্পালসারি আবার সেটাকে ফোর্স দিলেন যে আমাকে এটা করতে হবে না। তাহলে আমাকে এরকম একটা সেন্টেন্স যদি বলেন, তো এখানে নেগেটিভ স্ট্রাকচারটা কি? নেগেটিভ স্ট্রাকচারটা হলো শুধুমাত্র ডু নট আর ডাজ নটটা এই হ্যাভ টু বা হ্যাজ টু সামনে আনতে হচ্ছে। সো এখানে একটা কারিশমা আছে, সেটা হচ্ছে আপনি যখন ডু নট বা ডাজ নট দিবেন তখন কিন্তু এখানে আর হ্যাজ টু ব্যবহার করার প্রয়োজন নাই, তখন এখানে ডু নট অথবা ডাজ নট দিলে সবসময় হ্যাভ টুই বসবে। তার মানে কোনো কাজ করতে হবে না এটা যদি নেগেটিভ করেন তাহলে কি, এখন দেখেন আমাকে ঘুমাতে হবে না, তাহলে আমি যদি বলি যে আমাকে ঘুমাতে হবে না, আই ডু নট, আইয়ের সাথে ডু হয়, আই ডোন্ট স্লিপ, I don't sleep more than 8 hours, মানে আমাকে 8 ঘন্টার বেশি ঘুমাতে হবে না, আমাকে 8 ঘন্টার বেশি ঘুমাতে হবে না। এখন দেখেন এইখানে আমি ডোন্ট স্লিপ ব্যবহার করলে বাক্যটা এক টেন্স, কিন্তু আমাকে যখন হবে না ফোর্স দিচ্ছি তখন আমাকে ব্যবহার করতে হবে আই ডোন্ট হ্যাভ টু স্লিপ, আই ডোন্ট হ্যাভ টু স্লিপ। তাহলে অতিরিক্ত স্ট্রাকচার বলতে এইখানে শুধু এই হ্যাভ টু আনতে হচ্ছে, কেন আপনি নেগেটিভ করছেন যে আমাকে কোনো কাজ করতে হবে, আমাকে কোনো কাজ করতে হবে না, করতে হবে, তে যুক্ত আছে, সেই কারণে এই সেন্টেন্সগুলোকে এই যে আই ডোন্ট হ্যাভ টু স্লিপ মোর দ্যান 8 আওয়ার্স,
বুঝতে পারছি জিনিসটা? তাহলে আমরা নেগেটিভ যদি বাক্যটা হয় তাহলে আমরা ডু নট বা ডাজ নট আনবো এবং সাথে আনবো হ্যাভ টু। হ্যাজ টু কখনো আনবো না। এখন এইখানে যদি সাবজেক্টটা হি হতো কথার কথা, তাহলে আমরা এখানে হি সাবজেক্ট দিতাম, বাট এইখানে ডুটা কি হয়ে যেত, শুধুমাত্র ডুটা হয়ে যেত ডাজ, ডাজ নট, আর হ্যাভ টু হতো। ডাজ নট দিলেও সেখানে হ্যাভ টু হবে। কেন? কারণ হচ্ছে আপনি ওই হ্যাজ আর থার্ড পারসন সিঙ্গুলার হি এর সাথে তো আর হ্যাজ না, এখন হ্যাভের ঘটনাটা ঘটবে ডাজের সাথে। ক্লিয়ার? এই কারণে আমরা যখন নেগেটিভ করব তখন ডু নট বা ডাজ নট যেটাই হোক সেটার সাথে ব্যবহার করতে হবে হ্যাভ টু নেগেটিভ করলে। আচ্ছা, সেম কেসটা যদি প্যাসিভ বাক্যে ঘটে, তো দেখেন সাব রুলস এগুলো। প্যাসিভ বাক্যে যদি ঘটে তাহলে ধরেন আগেরগুলো ছিল সাবজেক্ট নিজে কোনো কাজ করতে হবে অথবা করতে হবে না। এখন এমন একটা সেন্টেন্স যেখানে সাবজেক্ট নিজে কাজ করবে না, যেমন ধরেন এখানে বলা আছে যে এটাকে পুনর্প্রবর্তন করতে হবে, এটাকে পুনঃপ্রবর্তন করতে হবে। সো এটাকে করতে হবে, এটা কি নিজে নিজে হবে নাকি এটাকে করতে হবে? তার মানে এটা একটা প্যাসিভ ভয়েস কিন্তু। হ্যাঁ, আমাকে পুনঃপ্রবর্তন করতে হবে সেটা হলো আমি অ্যাক্টিভ সাবজেক্ট, আর এখানে বলছে এটাকে পুনঃপ্রবর্তন করতে হবে, তার মানে এটা হলো প্যাসিভ সাবজেক্ট, সাবজেক্ট নিজে কাজ করবে না। তো প্যাসিভ মোডে যেটা করতে হবে সেটা হলো এই যে সাবজেক্ট ইট নিলাম, আর প্যাসিভ মোডের অতিরিক্ত একটা বি আনতে হয় এবং সেখানে ভার্বের ভিতরি হয়ে যাবে। তার মানে দেখেন রুলসটা কিন্তু আস্তে আস্তে আপনি ইলাবোরেটলি শিখছেন। যারা বলে ট্রান্সলেশনের রুলস নাই তারা আসলে আপনাদেরকে ফাঁকিবাজি কথা বলে। এই সমস্ত ফাঁকিবাজি কথা শুনে আপনি মজলে লাভ হবে না। ঠিকই আপনি পরীক্ষার হলে গিয়ে কলম আর ঘুরবে না ভাই, নিয়মকানুন কিছু জানা থাকাই লাগবে। দেখেন তাহলে এটা কি হবে, ইট হ্যাজ টু বি রিইন্ট্রোডিউসড, মানে এটাকে পুনঃপ্রবর্তন করতে হবে। এটা কিন্তু 34তম বিসিএস আসা একটা প্রশ্ন। আমি আপনাদেরকে যে রুলসগুলো নিয়ে কথা বলি প্রত্যেকটা রুলসের একাধিক প্রশ্ন আছে। তো শি হ্যাজ টু বি ইন্ট্রোডিউসড মানে তাকে বা এটাকে ইন্ট্রোডিউসড করতে হবে বা এটাকে পুনঃপ্রবর্তন করতে হবে। তার মানে এই যে হ্যাজ টু বি অথবা হ্যাভ টু বি বসবে, তার সাথে বসবে ভি3। বুঝাতে পারছি স্ট্রাকচারটা? তাহলে দেখছেন ক্লাসটা একটু শেয়ার করে দিন, আপনাদের শেয়ার খুব প্রয়োজন, ট্রান্সলেশনের খুব গুরুত্বপূর্ণ ক্লাস এগুলো, শেয়ার করে রাখবেন। আচ্ছা, তাহলে বোঝা শেষ। তাহলে আমরা বুঝলাম যে কোনো কাজ করতে হবে এমনটা বোঝালে 3টা স্ট্রাকচার ফলো করি। একটা হচ্ছে এইখানে দেখালাম ভবিষ্যতে কোনো কাজ করতে হবে হ্যাভ টু হ্যাজ টু V1 যেটা সাবজেক্ট অ্যাক্টিভ হবে। এরপর হচ্ছে নাবোধক হলে ডু নট অথবা ডাজ নট প্লাস হ্যাভ টু বসবে, যেখানে হ্যাজ টু বসবে না। এরপরে বলছি প্যাসিভ বাক্য হলে হ্যাভ টু হ্যাজ টু এর সাথে বি প্লাস V3 বসবে। আমাদের রুলস কথাবার্তা শেষ, এখন আসবেন প্র্যাকটিসে। ও আচ্ছা, আরও আছে এই রুলসে। এরপর দেখেন অতীতে অবশ্যই কোনো কাজ করতে হয়েছিল, অতীতে অবশ্যই কোনো কাজ করতে হয়েছিল বোঝালে। আচ্ছা, তাহলে আমরা অতীতকালের ক্ষেত্রে জাস্ট এখানে ব্যবহার করব হচ্ছে হ্যাড টু। অতীতকালে আগেরটা ছিল কোনো কাজ করতে হবে, আর এইটা হচ্ছে কোনো কাজ করতে হয়েছিল বোঝাতে হ্যাড টু প্লাস V1, হ্যাড টু প্লাস V1। আচ্ছা, যেমন আপনার এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তাকে জরুরি ভিত্তিতে তার শিক্ষকের সাথে যোগাযোগ করতে হয়েছিল। এই যে করতে হয়েছিল, করতে হয়েছিল কম্পালসারি, অতীতের কথা, ঠিক আছে? আচ্ছা দেখেন তো হি হ্যাড টু কন্ট্যাক্ট হিজ টিচার আর্জেন্টলি। এখানে দেখেন এই যে হি তাকে যোগাযোগ করতে হয়েছিল, হ্যাড টু কন্ট্যাক্ট করতে হয়েছিল কার সাথে? হিজ শিক্ষক, আর্জেন্টলি জরুরি ভিত্তিতে। আচ্ছা, এখানে আমরা মূলত লার্নিংটা হচ্ছে কখন আমরা হ্যাড টু ইউজ করব, হ্যাড টু ইউজ করব, ঠিক আছে? তাহলে হি হ্যাড টু কন্ট্যাক্ট, এই যে হ্যাড টু যখন কোনো কাজ করতে হয়েছিল। আচ্ছা, এরকম আমরা আরও কিছু স্ট্রাকচারে যদি যাই। আচ্ছা, আমাদের মোটামুটি আলোচনা শেষ, এখন আমরা প্র্যাকটিসে যাব। উভয় রুলস থেকে একটু প্র্যাকটিসে আসেন, প্র্যাকটিস। এখন এই প্র্যাকটিসটা আপনাদেরকে করতে হবে, লিখতে হবে। হামিদুর বলছেন হচ্ছে যেই পদ্ধতিতে শেখানো হয় রুল সেই পদ্ধতি আসছে ভুল। আচ্ছা, কপি, গুড। আচ্ছা, এরপর আসেন 1 এবং 2, এই দুইটা প্রশ্ন একটু প্র্যাকটিস করি আমরা, দুইটা প্রশ্ন প্র্যাকটিস করি। আমাকে অবিলম্বে কবিতাটি মুখস্থ করতে হবে। দেখেন আমরা একটু আগেই দেখেছি না, অবিলম্বে কবিতাটি মুখস্থ করতে হবে, কোনো কাজ করতে হবে বোঝাতে কি হয়, আমাকে অবিলম্বে কবিতাটি মুখস্থ করতে হবে। তার মানে আমাদের এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে করতে হবে, করতে হবে মুখস্থ, তার মানে মূলত ফাইনাইট ভার্ব হচ্ছে মুখস্থ করতে হবে। তো আমরা কিন্তু ফাইনাইট ভার্বকেই ভেঙে ভেঙে আলোচনা করছি। সো ফাইনাইট ভার্বের এই যে অংশটা, এই যে ফাইনাইট ভার্ব মুখস্থ করা এক জিনিস, মুখস্থ করতে হবে আরেক জিনিস। সো এটাকে আমরা যদি ট্রান্সলেট করি কি হবে, আপনারা একটু লিখতে থাকেন। আই মুখস্থ করতে হবে, হ্যাভ টু। এখন আসেন হ্যাভ টুর পরে আমরা যে ভার্ব ব্যবহার করব, মুখস্থ করার ইংলিশটা কি? লার্ন,
লার্ন দ্য পয়েম, দেখেন লার্ন দ্য পয়েম বাই হার্ট। সুন, লার্ন দ্য পয়েম বাই হার্ট সুন। আমাকে অবিলম্বে কবিতাটি মুখস্থ করতে হবে, আমাকে অবিলম্বে কবিতাটি মুখস্থ করতে হবে। এখন দেখছেন তাহলে এখানে হ্যাভ টু প্লাস V1 এর ইউজ করলাম। তাহলে ফাইনাইট ভার্বের মধ্যে যখন ভেরিয়েশনটা আসবে যে কোনো কাজ করতে হবে, তখন আমরা হ্যাভ টু প্লাস V1 ব্যবহার করব। আরেকটা জিনিস হচ্ছে কবিতা মুখস্থ করার ক্ষেত্রে লার্ন দ্য পয়েম বাই হার্ট এটা ব্যবহার করতে হয়, কারণ এইটা হচ্ছে একটা ফ্রেজ, লার্ন দ্য পয়েম বা লার্ন সামথিং বাই হার্ট, লার্ন সামথিং বাই হার্ট। ওকে, আচ্ছা 2 নম্বরটা কি হবে? এটা দেখেন বিসিএস আসা প্রশ্ন, এটা কিন্তু কর অঞ্চল চট্টগ্রামে আসা প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা একজন বলছেন আই হ্যাভ টু মেমোরাইজ দ্য পয়েম আর্জেন্টলি। কোনো সমস্যা নেই, লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তাকে অনেক সমালোচনা বা তিরস্কার সহ্য করতে হয়েছিল, তাকে অনেক সমালোচনা বা তিরস্কার সহ্য করতে হয়েছিল, তাকে অনেক সমালোচনা বা তিরস্কার সহ্য করতে হয়েছিল। এবার এই সেন্টেন্সে ফাইনাইট ভার্বের কেসটা কি ভাই? ফাইনাইট ভার্ব কেসটা হচ্ছে সহ্য করতে হয়েছিল, এটা হলো ফাইনাইট ভার্ব, তাই না? আর এই বাক্যের সাবজেক্টকে তাকে, এটা হলো সাবজেক্ট। আচ্ছা সাবজেক্ট বসায় যান। এই তাকে বলতে আসলে রোকে আর কথা বলা হচ্ছে, এটা বিসিএস আসা প্রশ্ন। সো আমরা শি লিখি, শি। সহ্য করতে হয়েছিল, তাহলে কোন টেন্স হবে বলেন? পাস্ট টেন্স। তাহলে শি হ্যাড টু। এবার আসেন সহ্য করা মানে হলো টলারেট। হি হ্যাড টু টলারেট, হি হ্যাড টু টলারেট, তাকে সহ্য করতে হয়েছিল। এরপরে বলছে অনেক সমালোচনা আর হলো তিরস্কার, এটাকে লিখতে হবে মাচ ক্রিটিসিজম অ্যান্ড রিবিউক। রিবিউক মানে হলো তিরস্কার, দেখেন রিবিউক মানে তিরস্কার। সাগর হুসাইন মেমোরিজ। আচ্ছা এখন দেখেন তাহলে এই সেন্টেন্সটা কি হলো? তাকে সমালোচনা, অনেক সমালোচনা এবং তিরস্কার সহ্য করতে হয়েছিল। আমরা প্রথমে সাবজেক্ট দিলাম, আর সহ্য করতে হয়েছিল ক্রিয়া শেষে হয়েছিল ল আছে, অতএব আমরা হ্যাড টু প্লাস V1 ব্যবহার করলাম। বুঝতে পেরেছি? আচ্ছা পরের দুটো প্রশ্নে যাই এখন, বুঝতে পারছেন কিনা? দেখেন এগুলো সব বিগত সালে আসা প্রশ্ন। আমাকে গতকাল অফিসে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন জমা দিতে হয়েছিল। আচ্ছা তো এখানে কি হবে? আমাকে, আমরা যে SF/NOC, আমরা যে 9 কোড পড়ি SF/NOC MPTR, সেই 9 কোডের এলিমেন্টসগুলোকে আমাকে এখান থেকে বের করতে হয়। তো প্রথমে আমাকে সাবজেক্ট বের করতে হচ্ছে, তারপরে এই বাক্যের ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হলো জমা দিতে হয়েছিল। সো ফাইনাইট ভার্বের স্টাইলটা কী হলে কি হবে সেটাই তো আমাদের আর রুলসের আলোচনা। সো ফাইনাইট ভার্বের স্টাইলটা যদি জমা কোনো কিছু বা কোনো কাজ করতে হয়েছিল বোঝায়, তাহলে আমরা কি ব্যবহার করেছিলাম? হ্যাড টু। তাহলে আই হ্যাড টু কি জমা দেওয়া, আই হ্যাড টু সাবমিট, আই হ্যাড টু সাবমিট মানে আমাকে জমা দিতে হয়েছিল বা আমাকে সাবমিট করতে হয়েছিল প্রতিবেদন, প্রতিবেদন। তাহলে কি হবে? আই হ্যাড টু সাবমিট অ্যান রিপোর্ট, একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন, শুধু প্রতিবেদন না, প্রতিবেদনটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন গতকাল অফিসে। এইগুলো ভাগ করতে পারলে আপনি সুন্দর করে বসাতে পারবেন, ঠিক আছে? আই হ্যাড টু সাবমিট অ্যান ইম্পর্ট্যান্ট রিপোর্ট, অ্যান important report. I had to submit an important report at office yesterday, গতকাল। ম্যানার, প্লেস, টাইম, এই যে দেখেন এইটা হলো টাইম আর এইটা হলো প্লেস। ম্যানার, প্লেস, টাইম, আগে প্লেস বসে পরে টাইম বসে, আগে প্লেস পরে টাইম। তার মানে হচ্ছে রিপোর্ট অ্যাট অফিস yesterday, yesterday। বুঝতে পারছি? তাহলে দেখেন সেন্টেন্সটা কিভাবে তৈরি হলো। আমরা এই যে ফাইনাইট ভার্বের ব্যবহারের রুলসটা কিন্তু শিখছি, আর বাকি জিনিসগুলো আমাদের ইতিমধ্যে বিভিন্নভাবে শেখা হয়ে গেছে। 4 নাম্বার, আমাদের পরীক্ষার জন্য অতিরিক্ত নোট তৈরি করতে হবে। আমাদের পরীক্ষার জন্য অতিরিক্ত নোট তৈরি করতে হবে, এটাকে আমরা ট্রান্সলেশন করি। আমাদের পরীক্ষার জন্য অতিরিক্ত নোট তৈরি করতে হবে। দেখেন তাহলে এটা কিভাবে লিখব? আমাদের সাবজেক্ট উই, ফাইনাইট ভার্ব
তৈরি করতে হবে অতিরিক্ত নোট পরীক্ষার জন্য। তার মানে আপনি এটাকে সেন্টেন্সের এলিমেন্টসগুলোকে এভাবে ভাগ করে নিলেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, দেখেন এখন আমরা প্রথমে হচ্ছে সাবজেক্ট বসালাম, তারপর ফাইনাইট ভার্ব বসাবো। তৈরি করতে হবে তার মানে হচ্ছে করতে হবে, হবে হবে মানে হ্যাভ টু বা হ্যাজ টু, তার মানে উই এর সাথে হ্যাভ বসে, উই হ্যাভ টু প্রিপেয়ার, বা নোট তৈরি করার অর্থে আপনি যে কোনো একটা শব্দ দিতে পারেন। উই হ্যাভ টু প্রিপেয়ার, আমাদের প্রস্তুত করতে হবে অতিরিক্ত নোট। অতিরিক্ত নোটের ইংলিশ কি হবে? অতিরিক্ত, অ্যাডিশনাল, অতিরিক্ত নোট, অ্যাডিশনাল নোট, অতিরিক্ত নোট পরীক্ষার জন্য, ফর এক্সাম অথবা এক্সামিনেশন। ব্যাস, দেখেন হামিদুর রহমান আনসার করেছেন। আচ্ছা দেখেন তাহলে আমাদের কিন্তু রেডি হয়ে গেল জিনিসটা। উই হ্যাভ টু প্রিপেয়ার অ্যাডিশনাল নোট, নোটস ব্যবহার করবেন, নোট, অ্যাডিশনাল নোটস ফর এক্সামিনেশন। আচ্ছা, তো এইখানে আপনারা চাইলে আর্টিকেল আবার এখানে দি ব্যবহার করতে পারেন, ফর দ্য এক্সামিনেশন, পরীক্ষার জন্য। ক্লিয়ার? তাহলে দেখেন আমরা হচ্ছে কিভাবে একটা সেন্টেন্সে যদি ফাইনাইট ভার্ব কোনো কাজ করতে হবে, কোনো কাজ করতে হয়েছিল, বা এইভাবে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটা অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক, আমরা এগুলোকে ট্রান্সলেশন করতে পারবো। তাহলে কোনো কাজ করতে হবে অথবা কোনো কাজ হতে হয়েছিল, এরকম সেন্সে আমরা হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু এর ব্যবহার করব। ওকে, এই ছিল হচ্ছে আজকে এই রুলসের মূল আলোচনা। আশা করি কমপ্লিটলি সবাই বুঝতে পারছেন। সো অশেষ ধন্যবাদ। সো আপনাদেরকে আহ্বান হচ্ছে তৃপ্তি সহ ট্রান্সলেশন শেখার জন্য, জাদুবিদ্যার জন্য বই পড়েন হচ্ছে 9 কোড অফ ট্রান্সলেশন, এই বইটা খুব শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ। আপনারা যাদের প্রয়োজন আমাদেরকে নাম্বার দিয়ে রাখবেন।